Good morning, students. Good morning, everyone. আমি স্বাগত স্যার। প্রত্যেকে জীবনে চলার পথ ঠিক এক রকম নয়, কিন্তু এই দেখলাম কালকে একজন সে একরকম ভাবে চলে, তো আমি একরকম ভাবে চলি, তোমরা একরকম ভাবে চলো। তো এই চলার পথ মানে আমি যখন হাঁটছি, এই হাঁটার সিস্টেমটা কিন্তু দেখো সবার একটু অন্যরকম। তার মানে আমার উদ্দেশ্যটা এক, যে আমি একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবো। ওই সামনে একটা দূরে হয়তো কিছু একটা আছে যেখানে গিয়ে আমার কোনো কিছু একটা নেওয়ার প্রয়োজন বা সেইখানে যাওয়ার প্রয়োজন। যেতে গেলে যাওয়ার যে পথ, মানে সেটা হেঁটে হতে পারে, সেটা দৌড়ে হতে পারে, সেটা কোনো ফ্লাইটে হতে পারে, সেটা কোনো কারে হতে পারে, যেভাবে হোক আমি যে যাবো, এই যাওয়ার পথ, এগুলো আমরা দেখি যে কোনো সময় একটু ডিফারেন্স। তো মূল কথাটা কি? পৌঁছতে গেলে একটা পথ অবলম্বন করতে হবে। তো প্রত্যেক শিক্ষার্থীর জীবনে একটা বড় মানে জীবনের লক্ষ্যে পৌঁছানোর পথই হচ্ছে কারিকুলাম। তো আজকে আমাদের সেই বিষয় নিয়েই আজকের সেশন। হোয়াট ইজ কারিকুলাম? পাঠ্যক্রম কাকে বলে বা কারিকুলামটা কি? হাউ ডু উই মানে কনস্ট্রাকশন ইট? এটা তৈরি করতে গেলে ধরো একজন কারিকুলাম কনস্ট্রাক্টর তিনি চাইছেন যে কিভাবে একটা পাঠ্যক্রমকে নির্মাণ করবেন, প্রিন্সিপালস গুলো কিভাবে রাখবেন, তিনি কিভাবে একটা পাঠ্যক্রমকে তৈরি করবেন, এবং এই পাঠ্যক্রম বিষয়টা বা কি, সেটা নিয়ে আজকের সেশন। চলো সরাসরি চলে যাই। তো ক্লাসে যাওয়ার আগে প্রথমেই বলে নিই, যারা আমার এই ক্লাসে প্রথম এসেছে তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। চ্যানেল হচ্ছে @স্বাগতস এডুকেয়ার। ওয়াটারমার্কে রয়েছে, সবাই এটা কিন্তু যারা নতুন আসবে বা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের জন্য, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। @স্বাগতস এডুকেয়ার এইখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে টাইম টু টাইম ক্লাসগুলো আমি ঠিক আপলোড করব, সেই অনুযায়ী ক্লাসগুলো নোটিফিকেশন আকারে এসে যাবে। বেল আইকন প্রেস করলে তো অটোমেটিক পাবে। এইভাবে চলতে থাকে আমাদের ক্লাস। একটি এমসিকিউ ক্লাস থাকে, একটি থিওরি ক্লাস থাকে। আজকের থিওরি ক্লাস হচ্ছে আমার হাঁটার পথটা কেমন, কিভাবে মানে আমার জীবনের শিক্ষার্থী হিসেবে চলার পথ, অর্থাৎ পাঠ্যক্রমটা কেমন। আচ্ছা, পাঠ্যক্রম কি, কারিকুলাম কি অ্যাকচুয়ালি? তাহলে এক কথায় একটা পথ। এই কারিকুলামটা এসেছে কোথা থেকে? কারিকুলাম অ্যাকচুয়ালি শিক্ষার কতগুলো উপাদান রয়েছে, সেই উপাদানগুলোর মধ্যে একটা হচ্ছে কারিকুলাম। শিক্ষক, শিক্ষার্থী, পাঠ্যক্রম এবং সমাজ ব্যবস্থা, এই সব কটা নিয়ে চারটি হচ্ছে উপাদান রয়েছে, চারটি ফ্যাক্টরস রয়েছে শিক্ষার। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে কারিকুলাম বা পাঠ্যক্রম। শিক্ষার চারটি উপাদানের মধ্যে একটি অন্যতম হচ্ছে পাঠ্যক্রম। চলো সরাসরি মূল বিষয়ে। কনসেপ্ট, মডার্ন কনসেপ্ট, আর পাঠ্যক্রমের আধুনিক ধারণা, মডার্ন কনসেপ্ট অফ কারিকুলাম। পাঠ্যক্রমের আধুনিক ধারণা কি? শিক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান তাই হলো পাঠ্যক্রম। ফ্যাক্টরস, কারিকুলাম অ্যাজ আ ফ্যাক্টরস। এই কারিকুলাম এটা ছাড়া কখনোই মানে শিক্ষা প্রক্রিয়াটাই চলতে পারে না। আর চলতে গেলে তো একটা পথ দরকার। বললাম না, ওই যে হাঁটতে গেলে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে গেলে একটা পথ অবলম্বন করতে হয়। তো তেমনি শিক্ষার্থী হিসেবে আমাদের একটা পথ আছে, সেই পথটাই হচ্ছে পাঠ্যক্রম। শিক্ষার একটা বড় উপাদান এটি, শিক্ষা ব্যবস্থার বড় এই উপাদান। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান, কারণ শিক্ষার সাফল্য বহুলাংশে পাঠ্যক্রমের গুণাবলীর উপর নির্ভরশীল। কোয়ালিটি অফ কারিকুলাম, যে বললাম না, পথটা কেমন হবে, সেটা ফ্লাইটে হবে না হেঁটে হবে। যদি হেঁটে হয় তার কোয়ালিটি কেমন হবে? অনেক সময় লাগবে পৌঁছতে। আর ফ্লাইটে হলে খুব দ্রুত পৌঁছে যাবে। তার মানে কোয়ালিটি মানে বিভিন্ন, জাস্ট আমি এক্সাম্পল এমনি বললাম, জোকস আকারে বলতে পারো। অ্যাকচুয়ালি হচ্ছে পাঠ্যক্রমটা কোয়ালিটিটা ডিপেন্ড করে শিক্ষার্থীকে তার সঠিক লক্ষ্যে বা তার শিক্ষা ব্যবস্থাতে জ্ঞান অর্জনের বা জীবনের বাস্তব যে দক্ষতামূলক বিষয়গুলো অর্জন করার ক্ষেত্রে সহায়তা করবে। তার মানে পাঠ্যক্রমটা যত সমাজ উপযোগী, একদম অ্যাকুরেট, আপ টু ডেট হবে, এখনকার প্রেক্ষাপটে গড়ে উঠবে, ততটাই বেশি সাফল্য আসবে। একটি আদর্শ সমাজের আদর্শ শিক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজন একটি আদর্শ পাঠ্যক্রম। আমি একটা ভালো মানে আইডিয়াল সোসাইটি বলছি,
আইডিয়াল সোসাইটির জন্য কি প্রয়োজন? আইডিয়াল কারিকুলাম। উইথাউট কারিকুলাম নট পসিবল দ্য আইডিয়াল সোসাইটি। তার মানে আইডিয়াল সোসাইটি ছাড়া কখনোই, মানে আইডিয়াল কারিকুলাম ছাড়া কখনোই আইডিয়াল সোসাইটি গড়ে উঠতে পারে না। এই হচ্ছে মূল কথা। তো চলো এরপর দেখি পাঠক্রম হলো কি। এটা এই কনসেপ্টটা এসেছে কোথা থেকে, অ্যাকুইজিশন মানে এটিমোলজিক্যাল মিনিংটা কি? বাংলার পাঠক্রম শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কারিকুলাম। ইংরেজিতে আমরা বাংলার পাঠক্রম বলি, বাংলায়, ইংরেজিতে বলি কারিকুলাম। এটি একটি ল্যাটিন শব্দ। এর অর্থটা কি? কুরিয়ার, CUREE, কুরিয়ার। কুরিয়ার থেকে এসেছে। এই কুরিয়ার কথাটার অর্থই হলো রেস কোর্স, দৌড়ের পথ। এই বললাম না, আমি এখানে আছি, আমি এই জায়গাটায় পৌঁছতে চাই, তার মানে আমি এই এতটা পথ কিভাবে আসবো? এই আসতে গেলে বলছে কারিকুলাম হচ্ছে একটু দৌড়ে পৌঁছে যায় ওই জায়গায়, রেস কোর্স। কুরিয়ার কথাটার মানে হচ্ছে রেস কোর্স বা দৌড়ের পথ। অর্থাৎ শিক্ষার্থীর শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথই হলো পাঠক্রম। একটা সহজ কথায় বলা যায়, তাই না? শিক্ষার্থীর শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর পথই হলো পাঠক্রম। একজন স্টুডেন্ট এটা সে এই জায়গায় পৌঁছতে চাইছে, একজন স্টুডেন্ট এখানে আছে, তাকে পৌঁছতে হবে। সে এখান থেকে ছুটে 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 যদি পৌঁছতে না পারে, তার মানে তার লক্ষ্য পরিপূর্ণ হবে না। সে খুব দ্রুততার সহিত পৌঁছতে হবে, তাই না? তো সেই রকমই ব্যাপার। অর্থাৎ শিক্ষা হচ্ছে কি একটা দৌড়ের পথ, বা এটি হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, কুরিয়ার থেকে এসেছে। CUREE, কুরিয়ার থেকে এসেছে। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা কি বলেছে? হোয়াট ডু ইউ মিন কারিকুলাম? মানে মডার্ন কনসেপ্ট অফ কারিকুলামে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সেখানে কি বলা হয়েছে? পাঠক্রম সম্পর্কে বলা হয়েছে, পাঠক্রম হলো কোনো একটা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় বা বৃহত্তর অর্থে একটি নির্দিষ্ট মানের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের উদ্দেশ্যে রচিত পাঠ্য বিষয়ক সমবায়। তার মানে এই যে দৌড়ের পথ বলছি, তার জন্য কতগুলো ইনস্ট্রুমেন্ট লাগবে আর কি। সেই ইনস্ট্রুমেন্টগুলো কি কি? হাজার ধরনের পাঠক্রম, ওই সম্পর্কিত কতগুলো বই। কোনো বিশ্ববিদ্যালয়ে বা বিদ্যালয়ে বৃহত্তর অর্থে একটি নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের উদ্দেশ্যে রচিত পাঠ্য বিষয়, মানে প্রত্যেকটা স্টুডেন্ট তারা কিভাবে কি করবে তাদের উদ্দেশ্যে রচিত একটি পাঠ্য বিষয়ক সমবায়ই হলো কারিকুলাম। Encyclopedia Britannica says about the curriculum that a curriculum is a set of lessons written for students of a university, school, or in a broader sense, an educational institution of a certain standard. তার মানে একটা সমগ্র যে পাঠ্যক্রম ব্যবস্থাটা হচ্ছে কি কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সেটা বিশ্ববিদ্যালয় হতে পারে, সেটা বিদ্যালয় হতে পারে, বা কোনো একটা নির্দিষ্ট মানের শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে। সেখানে যে ছাত্ররা রয়েছে সেই ছাত্রদের উদ্দেশ্যে রচিত একটা পাঠ্য বিষয়ক সমবায়ই হচ্ছে কারিকুলাম বা পাঠ্যক্রম। নেক্সট কি জন ডিউই কি বলেছেন? বিশেষ কোর্সের জন্য সমস্ত বিষয়, বিশেষ কার্যের, এটা একটু স্পেলিং মিস্টেক আছে, বিশেষ কার্যের সমস্ত বিষয়, ধারণা ও নীতির সমন্বয় সাধনই হলো পাঠ্যক্রম। তার মানে একটা বিশেষ কোনো কার্য প্রক্রিয়া, মানে সেটা শিক্ষা ব্যবস্থাই অ্যাকচুয়ালি আর কি। তা শিক্ষা ব্যবস্থার বাইরেও কিন্তু অনেক কিছু হতে পারে। ধরো কেউ পড়াশোনা করছে না, কোনো ট্রেনিং কোর্স করছে, সেটাও তো শেখারই বাবা। তো সেই ধরনের কোনো বিষয়, সেই বিষয়ের ধারণা এবং নীতির সমন্বয়ই হলো পাঠ্যক্রম। কিলপ্যাট্রিক কি বলেছেন? পাঠ্যক্রম হলো এমন উপাদান যার মধ্য দিয়ে বাস্তব জীবনের প্রতিফলন ঘটে। তার মানে আমরা যা যা করছি, আমাদের সেই বাস্তবে যা করছি তারই একটা প্রতিফলন হচ্ছে এই কারিকুলাম। বাস্তব জীবনে চলতে গেলে শুধু পড়াশোনা কেন, পড়াশোনার বাইরে বাস্তব জীবনে যা কিছু করছি সব কটার সামারি বলতে পারি, তার প্রতিফলন হিসেবে যেটা দেখতে পাই সেটাই হচ্ছে কারিকুলাম। হর্নি কি বলেছেন? হর্নি বলেছেন শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম। আমি এখানে হাঁটতে বেরিয়েছি, সেখানেও কিছু শিখলাম। আমি বন্ধুদের সঙ্গে একটা পিকনিকে বেরিয়েছি, সেখানেও কিছু শিখলাম। তার মানে প্রত্যেকটা সব কিছুর একটা সমবায়, মানে আমি যা কিছু শিখছি, যা কিছু করছি, সেই সেই যে শেখার যে বিষয়গুলো সেখানেই রয়েছে পাঠ্যক্রম বলে একটা মূল বিষয় বা উপাদান জড়িয়ে রয়েছে। Whatever the student learn is a curriculum, learn is the curriculum, সেই জন্যই বলা যায় পাঠ্যক্রম কি যা শিখি তাই হচ্ছে কারিকুলাম, তাই না? পেইনি কি বলেছেন? শিক্ষার্থীদের ব্যক্তিসত্তার বিকাশ এবং তার মধ্যে আচরণ পরিবর্তনের জন্য বিদ্যালয়ে যে সমস্ত কর্মসূচি নির্বাচন করে এবং সচেতনভাবে
সেগুলোকে পরিচালনা করে, তার সমন্বয়িত রূপ হলো পাঠ্যক্রম। পাঠ্যক্রম কিন্তু একটা নির্দিষ্ট একটা একটু সময় এরকম ব্যাপার না, কিন্তু যা আমরা বললাম এতক্ষণ, যা যা কারিকুলামের যে ডিফিনিশন গুলো দেখলাম, সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কি, একটা সামগ্রিক রূপ। আমি যা শিখছি তার একটা সমন্বয়িত রূপ, আমি যা পরিচালনা করছি, যা কর্মসূচি নিচ্ছি তার একটা সমন্বয়িত রূপ, সেটাই হচ্ছে পাঠ্যক্রম। তেমনি পেইনি বলেছেন যে শিক্ষার্থীর ব্যক্তিত্ব পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে চাইছে এবং তার মধ্যে আচরণ পরিবর্তনের জন্য তার প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন রকম একটা বিষয় শিখলো, তার আচরণে কিছুটা পরিবর্তন হলো। বিভিন্ন ডোমেইনে আমরা দেখেছি, কগনিটিভ ডোমেইন, অ্যাফেক্টিভ ডোমেইন, সাইকোমোটর ডোমেইন, সেখানে আমরা দেখেছি যে শিক্ষার্থী আচরণ পরিবর্তনের জন্যই শিখছে, জ্ঞান অর্জন করছে। তার মানে কি, একটা বিষয় শিখলো, তার বিহেভিয়ারাল চেঞ্জ হলো, আচরণের পরিবর্তন ঘটলো। এই যে আচরণের পরিবর্তনের সমন্বয়িত রূপটাই হলো একটা বলতে পারি পাঠ্যক্রম। তা এক কথায় আমরা কি বলবো, কাজেই বলা যেতে পারে যে শিক্ষার্থীর জীবন বিকাশের উপযোগী জ্ঞান, অভিজ্ঞতা ও কার্যাবলীর পরিকল্পিত, সুসংগঠিত এবং সমন্বিত রূপই হলো পাঠ্যক্রম। এই অংশটার দ্বারাই, মানে এই 4টে লাইন পড়লেই বোঝা যাবে হোয়াট ডু ইউ মিন বা হোয়াট আর দ্য কনসেপ্ট অফ কারিকুলাম, বা পাঠ্যক্রমটা কি। এক কথায় বলতে পারবো পাঠ্যক্রমকে, তাহলে এক কথায় কি বলবো, শিক্ষার্থীর জীবন বিকাশের উপযোগী জ্ঞান, অভিজ্ঞতা এবং কার্যাবলীর পরিকল্পিত, সুসংগঠিত এবং সমন্বয়িত রূপ হলো পাঠ্যক্রম। এই যে পাঠ্যক্রম এতক্ষণ বললাম, কনসেপ্ট মোটামুটি একটা ধারণা তো হলো। এক্ষুনি একটা বিস্তৃত বললাম যে শিক্ষার্থীর যে অভিজ্ঞতা, কার্যাবলী, পরিকল্পিত, সুসংগঠিত, সমন্বয়িত রূপ, তার মানে এই যে অভিজ্ঞতাগুলো রয়েছে তার সুসংগঠিত এবং কার্যাবলী যে পরিকল্পিত এবং সমন্বয়িত যে রূপ, সেটাই পাঠ্যক্রম। আচ্ছা, একজন কারিকুলাম যিনি তৈরি করবেন, পাঠ্যক্রম যিনি নির্মাণ করবেন, যারা এক্সপার্ট আছেন, তারা পাঠ্যক্রম নির্মাণের জন্য কোন কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দেবেন? পাঠ্যক্রম রচনা করতে গেলে পাঠ্যক্রম মূল নীতি কতগুলো রয়েছে, মূলত 3টে নীতি এখানে আমি আলোচনা করব। 3টে নীতির মধ্যেই সব বিষয়গুলো সীমাবদ্ধ থাকে। পাঠ্যক্রম রচনার মূল 3টে যে নীতি, তার মধ্যে প্রথমটা হচ্ছে বিষয় নির্বাচন সংক্রান্ত নীতি, মানে সাবজেক্ট সেন্টারেড। এটা বিষয় নির্বাচন, মানে একটা কি কি বিষয়গুলোকে আমি পাঠ্যক্রমের মধ্যে রাখলে পাঠ্যক্রমটা একদম প্রাঞ্জল হয়ে উঠবে, একদম সুসংগঠিত, সমন্বয়িত হবে। তো সেই পাঠ্যক্রমের মানে নির্বাচনের যে বিষয় নির্বাচন সংক্রান্ত যে নীতিগুলো রয়েছে, তার মধ্যে প্রথমটা কি বলবো, উদ্দেশ্য কেন্দ্রিকতা নীতি। একটা পাঠ্যক্রম নির্বাচন করব, উদ্দেশ্য থাকবে না হয় আমি এই জায়গায় রয়েছি, আমাকে এইখানে পৌঁছতে হবে, তার মানে আমি ব্যক্তি এখানে, তার এইমস এখানে, তার লক্ষ্য এখানে, তার মানে তাকে এখান থেকে ওখানে পৌঁছতে হবে। ধরো একটা মিসাইল ছোঁড়া হবে, এইখান থেকে ছোঁড়া হবে, লক্ষ্যটা হচ্ছে এই জায়গায়, এইখানে থেকে ছোঁড়া হবে, তার মানে এইখানে যদি মানে লক্ষ্যটা স্থির করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তেমনি ব্যক্তি জীবনে বা শিক্ষা গ্রহণ করতে গেলে বাস্তব জীবনে উদ্দেশ্য বা লক্ষ্য ছাড়া কখনোই সম্ভব না। তাই বিষয় নির্বাচনের নীতির প্রথম পয়েন্ট হচ্ছে উদ্দেশ্য কেন্দ্রিকতার নীতি। এর সেকেন্ড পয়েন্ট কি, আমরা সবাই যারা শিখছে তা কাকে শেখাবো? প্রথম প্রশ্ন আসে না, কে শিখবে, কার জন্য এটা হচ্ছে, কে শিখবে, মানে শিক্ষার্থীর জন্য হচ্ছে। সেই জন্য একটা বড় পয়েন্ট হচ্ছে শিশু কেন্দ্রিকতা বা চাইল্ড সেন্ট্রিক কনসেপ্ট, প্রিন্সিপাল অফ চাইল্ড সেন্টারেডনেস, শিশু কেন্দ্রিকতার নীতি। শিক্ষার্থীর কথা মাথায় রেখেই পাঠ্যক্রমটা নির্বাচন করতে হবে। নেক্সট হচ্ছে সামগ্রিক অভিজ্ঞতামূলক নীতি, ওভারঅল এক্সপিরিয়েন্সিয়াল প্রিন্সিপাল থাকতে হবে, টোটালিটি থাকতে হবে। পাঠ্যক্রম বললাম না, একটা নির্দিষ্ট বা একটা জায়গায় একটু জায়গায় এরকম ব্যাপার না, টোটালটা কি দাঁড়াচ্ছে কোন একটা বিষয়, সেই টোটালিটি মাথায় রাখতে হবে, ওভারঅল এক্সপিরিয়েন্সিয়াল প্রিন্সিপাল। নেক্সট কি, নাম্বার 4, প্রিন্সিপাল অফ সোশ্যাল নিড। একটা পাঠ্যক্রম নির্বাচন হবে, একটা ধরো সাবজেক্টের, এডুকেশন সাবজেক্টে একটা পাঠ্যক্রম নির্বাচন হবে ক্লাস 12-এ, নতুন সেমিস্টার সিস্টেম চালু হয়েছে, তার একটা পাঠ্যক্রম তৈরি হবে। কলেজগুলোতে সিবিসিএস সিস্টেমে চালু হয়েছে, যে সেগুলোতে তার একটা পাঠ্যক্রম নির্মাণ করা হবে। তা যারা কারিকুলাম কনস্ট্রাকশনে যারা থাকবেন, যে একটা মিটিং বসবে, সেই মিটিংয়ের মধ্য দিয়ে ঠিক হবে। সেখানে একটা জিনিস তো মাথায় রাখতে হবে যে সোশ্যাল নিড কতটা আছে, এক্সপার্টরা এটা দেখবেন। সোশ্যাল নিড ছাড়া, সামাজিক প্রয়োজন ছাড়া কখনোই হবে না।
তাই মানে সামাজিক প্রয়োজনীয়তার নীতি। নেক্সট নাম্বার 5, মানে ওই বিষয় কেন্দ্রিকতার নীতির মধ্যে সৃজনশীলতার নীতি, ক্রিয়েটিভ প্রিন্সিপাল অফ ক্রিয়েটিভিটি। পাঠ্যক্রমের মধ্য দিয়ে শিশুর সৃজনশীলতার বিকাশ ঘটাতে হবে। এর জন্য পাঠ্যক্রমের বিষয় নির্বাচনের মধ্যে সৃজনশীল কাজের উপর জোর দিতে হবে। তার মানে কি, ধরো প্রজেক্ট ওয়ার্কটাকে রাখতে হবে। প্রজেক্ট ওয়ার্ক রাখলে তবেই তো বাচ্চারা তার নতুন নতুন কিছু প্রজেক্ট তৈরি করতে পারবে, সৃজনশীল মানসিকতা গড়ে তুলতে পারবে, তাই না? সেটাই এটাকে বলছে সৃজনশীলতার নীতি। নেক্সট হচ্ছে কি, অগ্রমুখিতার নীতি, প্রিন্সিপাল অফ ফরওয়ার্ড লুকিং। সবসময় এগিয়ে চলো এগিয়ে চলো, এই মন্ত্রে যেন পাঠ্যক্রমটা থাকে। একটা কিছু শিখলাম, তারপরে কি আছে, এরপর কি হয়, তার মানে এগিয়ে যেতে হবে আর কি, এগিয়ে না গেলে কিন্তু হবে না। তাই এটা হচ্ছে অগ্রমুখিতার নীতি। নেক্সট কি, গণতান্ত্রিকতার নীতি। একটা পাঠ্যক্রম নির্বাচন করতে গেলে অবশ্যই প্রিন্সিপাল অফ ডেমোক্রেসি। গণতন্ত্র না থাকলে পাঠ্যক্রম কখনো হবে না। পাঠ্যক্রম ধরো কেন ধর্মীয় মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে, তার মানে কি গণতন্ত্রকে মেনটেন করা হয়নি এখানে। ধরো 5 জন কারিকুলাম করতে কনস্ট্রাকশন তাদের প্রিন্সিপাল তৈরি করছেন, তারা তাদের মতো করে দিলেন, তার মানে এই না যে শুধু তাদের কথাগুলোই থাকবে। তারা সমাজের কথাগুলো, পারিপার্শ্বিক পরিবেশ, শিক্ষার্থীর কথা, শিক্ষা ব্যবস্থার কথা, সব কটাকে মাথায় রেখে তাকে কিন্তু পাঠ্যক্রমটা নির্বাচন করতে হয়। তাই গণতান্ত্রিক নীতি একটা ভাইটাল পার্ট। নেক্সট হচ্ছে ব্যবহারিকতা নীতি। এই তো প্রিন্সিপাল অফ প্র্যাকটিক্যালিটি। প্র্যাকটিক্যাল না হলে কখনোই হবে না। পাঠ্যক্রমের বিষয়ে এমনভাবে নির্বাচন করা উচিত যাতে সেগুলি শিক্ষার্থীর জীবনের সঙ্গে, সমাজের সঙ্গে সম্পর্কযুক্ত হয়। তার মানে কারিকুলামের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই শিক্ষার্থীর জীবনের সঙ্গে এবং সমাজের সঙ্গে সম্পর্কযুক্ত। এটাকে মাথায় রাখতে হবে আমাদের। এই হচ্ছে ব্যাপার। নেক্সট চলো, নেক্সট দেখা যাক যে সক্রিয়তার নীতি, প্রিন্সিপাল অফ অ্যাক্টিভিজম। আধুনিক শিক্ষার পাঠ্যক্রম রচনা করার সময় সক্রিয়তার নীতির প্রতি সজাগ রাখতে হবে। এর জন্য কি করতে হবে, খেলাধুলো, সমাজসেবামূলক কাজ, উপাদানমূলক কাজ প্রতি পাঠ্যক্রমে স্থান দিতে হবে। সেগুলো দিলেই হয়ে যাবে। তার মানে পাঠ্যক্রমের যে অ্যাক্টিভিটি বলে না, চলো ফিল্ড ওয়ার্ক করতে যেতে হবে, তোমাদের একটা ভিজিট করে আসতে হবে, সেখান থেকে একটা পেপার লিখে দিতে হবে ছোট করে। তার মানে কি, ওরা ওইখানেই রয়েছে সমাজসেবামূলক কাজ, কিছু হতে পারে, নিজের কিছু সামাজিক প্রেক্ষাপটের চিত্র তুলে আনা, এগুলো হতে পারে। নেক্সট হচ্ছে নৈতিকতা নীতি, প্রিন্সিপাল অফ মোরালিটি প্রিন্সিপাল। শিক্ষার্থীর নৈতিকতার বিকাশের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হয়। বিভিন্ন শিক্ষাবিদ যারা রয়েছেন তাদের জীবনী পাঠ করানো হয়, তাদের জীবনে কিভাবে তারা বড় হয়েছেন তাদের সেগুলো পড়ানো হয়। তার মানে এর মধ্য দিয়ে নৈতিকতার বোধ তাদের মধ্যে জেগে উঠবে। হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, কোনটা ঠিক কোনটা ভুল, এই বোধটা তার মধ্যে যদি না গড়ে ওঠে তাহলে সে ওই পথ অবলম্বন করে তার লক্ষ্যে পৌঁছবে কি করে। তার মানে পাঠ্যক্রমের মধ্যে এই নৈতিকতার নীতিটাও একটা বিরাট অংশ। নেক্সট হচ্ছে সংরক্ষণের নীতি, কনজারভেশন অফ। বিভিন্ন ধরনের পাঠ্যক্রম কনজার্ভ করতে হবে। পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে সংরক্ষণের নীতিটি বিশেষভাবে অনুসরণ করা হয়। তার মানে কি, কোন কোন বিষয়, এর শিক্ষার মধ্য দিয়ে সামাজিক রীতিনীতি, মূল্যবোধ, এগুলোকে ধরে রাখতে হবে। আমরা বলি না, ওই যে প্রাচীন ঐতিহ্যগুলোকে ধরে রাখতে হবে। তার মানে ওইগুলোকে না ধরে রাখলে আমরা জীবনে এগোতে পারবো না। ক্লাসিক্যাল কনসেপ্টটা রাখতে হবে। কেউ যখন নাচ শেখে তাকে ক্লাসিক্যাল ডান্স কিছুটা শিখতে হয়, না হলে সে আধুনিক ডান্স আসবে কি করে। যে গান শেখে তাকে ক্লাসিক্যাল সংগুলোকে বিভিন্ন রকম ভাবে স্টাডি করতে হয়। এইভাবেই আমরা আধুনিক জীবনে প্রবেশ করি। তার মানে সংরক্ষণের নীতি একটা ভাইটাল। আজকে যা ঘটছে এটাকে সংরক্ষণ করে রাখতে হবে। পাঠ্যক্রম তাই করে। বেশ কয়েক বছর পর তারা এবার এই জিনিসগুলোকে রিভিউ করে দেখবে, এগুলো কি ছিল, কি হয়েছিল, সেগুলোকে দেখে দেখে এগোবে। এই হচ্ছে পাঠ্যক্রমের বিষয় কেন্দ্রিকতার নীতি। নেক্সট হচ্ছে পাঠ্যক্রমের উপাদান বিন্যাসের নীতি। নাম্বার 2, উপাদান বিন্যাসের নীতির মধ্যে প্রথমটা কি, প্রিন্সিপাল অফ কোঅর্ডিনেশন। সমন্বয় সাধন করতে হবে। পাঠ্যক্রম এমন ভাবে তৈরি করলাম এর সঙ্গে ওর, তার সঙ্গে তার কোনো কিছুর মিল নেই, তাহলে হবে না। একটা দারুণ লিঙ্ক থাকতে হবে একটার সঙ্গে একটা। তার মানে কি, প্রত্যেকটা বিষয়ে সুন্দর লিঙ্ক থাকতে হয়, তাই না? ধরো একটা কথাই বলছি, এই ধরো আমি কথা বলছি, কথা বলতে গিয়ে লিঙ্ক কেমন, আমি পড়াচ্ছি কি, কারিকুলাম, হোয়াট ডু ইউ মিন, বা মডার্ন কনসেপ্ট অফ কারিকুলাম, বা শিক্ষার আধুনিক ধারণা এবং তার পাঠ্যক্রমের নির্মাণের নীতিগুলো পড়ছি। এবার আমি এটা বলতে গিয়ে এমন কথা, এমন কিছু এক্সাম্পল এখানে বলতে এলাম যেগুলো বাস্তবে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে কি হবে? তখন যারা শুনছে আমার এই কথাগুলো বলে, যা কি সব বলছে, উল্টো পাল্টা হচ্ছে যেন। তার একটা দারুণ একটা সমন্বয় নেই। তেমনি পাঠ্যক্রম এরকম হলে হবে না। পাঠ্যক্রম কিন্তু রচনার সময়
শিক্ষার্থীর বৈশিষ্ট্য, সামাজিক প্রত্যাশার মধ্যে সমন্বয় সাধন করা দরকার। সেই জন্য পাঠ্যক্রমের মধ্যে এই বিষয়গুলিকে বিচ্ছিন্নভাবে না রেখে বিভিন্ন বিষয়ের অন্তর্ভুক্ত ধারণাগুলির মধ্যে যতটা সম্ভব সমন্বয় সাধন করতে হয়। কাউকে ধরো আমি ম্যাথ শেখাচ্ছি, তাকে প্রথমে 0, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে করতে 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 তাকে যদি না আমি এগিয়ে যাই নাম্বারগুলো, সে তাহলে কিন্তু কি করবে, সে আর ওই নাম্বারিং কনসেপ্টটাই শিখতে পারবে না। সে তখন 1 + 3 সমান কত সেটা সে আর বলতে পারবে। 1 + 3 সমান কত এটা তার দ্বারা অসম্ভব, বলা হবেই না। তার মানে তাকে কি করতে হবে, সঙ্গতি রাখতে হবে, যে ওই নাম্বারগুলো শিখলে সে তবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই কিছু বলো না কেন সব তবেই সে শিখতে পারবে। তার মানে একটা দারুণ একটা লিঙ্ক আছে। তেমনি আমাদের সাবজেক্টের ক্ষেত্রেও, এডুকেশন সাবজেক্টের ক্ষেত্রেও দেখবে একদম প্রথমে কনসেপ্ট অফ এডুকেশন, তার বিভিন্ন রকম দিকগুলো, তার ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এইভাবে ধীরে 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 একটা দারুণ তার সাইকোলজিক্যাল ফাউন্ডেশন এডুকেশন, একটার সঙ্গে একটা দারুণ লিঙ্ক আছে, কিন্তু এইভাবেই চলে। তাই পাঠ্যক্রম বিন্যাসের যে মানে পাঠ্যক্রমের নির্মাণের যে নীতির উপাদান বিন্যাসের যে নীতি, তার প্রথম হচ্ছে সমন্বয়ের নীতিটাকে প্রাধান্য দিতে হবে। নেক্সট কি, ক্রমবিন্যাসের নীতি, প্রিন্সিপাল অফ সিকোয়েন্স, দারুণ একটা সিকোয়েন্স থাকবে। পাঠ্যক্রম নির্মাণের সময় বা পাঠ্যক্রম নির্ধারণের সময় ক্রমবিন্যাসের নীতিটি অনুসরণ করা দরকার। কেননা পাঠ্যক্রমের অন্তর্গত বিভিন্ন বিষয়বস্তু বা অভিজ্ঞতা শিক্ষার্থীর মানসিক বিকাশের স্তর অনুযায়ী নির্দিষ্ট ক্রমে বিন্যস্ত করা প্রয়োজন। তার মানে আমি যখন কাউকে কোনো কিছু একটা বিষয় শেখাচ্ছি, তাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে, তবেই সে উঠবে। সিকোয়েন্স যদি না মেনটেন হয় তবে নেমে যাবে, হঠাৎ করে উল্টো পাল্টা হয়ে যাবে, তাই না? তা সেই জন্য একটা পাঠ্যক্রমের মধ্যে ক্রমবিন্যাস নীতিটি অনুসরণ করা হয়। তার একটা লিঙ্ক থাকে যেমন, তেমন তার একটা নীতিও অনুসরণ করা হয়, যে একটার পর একটা, তারপর কে আসবে কি আসবে, এইভাবে চলতে থাকে। নেক্সট এবং লাস্ট, পাঠ্যক্রমের ক্রিয়াগত নীতি। তাহলে তিনটে বললাম, বিষয়গত নীতি, উপাদান বিন্যাসের নীতি, আর লাস্ট হচ্ছে পাঠ্যক্রমের ক্রিয়াগত নীতি। এই তিনটে নীতি রয়েছে, প্রিন্সিপালস রয়েছে পাঠ্যক্রম নির্মাণের। প্রথমটা হচ্ছে কর্মকেন্দ্রিকতার নীতি, ফাংশনাল প্রিন্সিপাল অফ দ্য কারিকুলাম। তার মধ্যে কি, প্রিন্সিপাল অফ অ্যাক্টিভিটি সেন্টারেডনেস। অ্যাক্টিভিটি সেন্টারেডনেস কি, পাঠ্যক্রমের প্রয়োগের ক্ষেত্রে শিশুর সক্রিয়তাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সে কতটা অ্যাক্টিভ, সে কতটা জানে, সেই জিনিসটাকে মাথায় রেখে। তাই যিনি পড়াতে আসবেন তিনি হঠাৎ করে পড়িয়ে দিলেন, চলো আজকে পাঠ্যক্রম পড়াবো, চলো নোটসগুলো লিখিয়ে দিলাম, চলে গেলাম, না, এটা না। ও আগে কি জানতো, এখন কি জানবে, জানার ফলে ফর ফিউচারে ও কি হবে, জেনে কি হবে, ওর আচরণগত পরিবর্তন কি হবে, এটাকে একটা মাথায় রাখতে হয়। তাই শিক্ষাকে জীবন কেন্দ্রিক করা যাতে যায় সেদিকে নজর দিতে হয়। কর্মকেন্দ্রিকতার নীতি, ডিবির মতে ধারাবাহিক কাজের মাধ্যমে বিষয়বস্তু উপস্থাপন করতে পারলে পাঠ্যক্রম কার্যকরী হবে। ধারাবাহিক যে কোনো জিনিস, আজকে এটা শেখালাম, কালকে এটা অন্য জিনিস শেখালাম, তার মানে আমি যেটা শেখালাম প্রথম দিন, আজকে যেটা করলাম তার মানে তালগোল পাকিয়ে গেল, কোনো কিছু শেখাই হলো না। লার্নিং বাই ডুইং, তার মানে কাজ করার মধ্য দিয়ে শেখো। পাঠ্যক্রমের এই নীতিটি বিরাট ভাবে মেনটেন করা হয়। কে কথা বলেছেন লার্নিং বাই ডুইং? লার্নিং বাই ডুইং কে বলেছেন? গান্ধীজি বলেছেন, তাই না? লার্নিং বাই ডুইং তার মানে কিছু করার মধ্য দিয়ে শিখতে হবে, তাই না? নেক্সট হচ্ছে নমনীয়তার নীতি পাঠ্যক্রম বিন্যাসের। তো নমনীয়তার নীতি মানে কি, আমি যখন পাঠ্যক্রমের নমনীয় করে তুলতে হবে, পাঠ্যক্রমে এত কঠিন করলাম, এত কঠিন কঠিন বিষয় রাখলাম, তার বয়স, তার মানসিক অবস্থা এগুলো না দেখে, তাহলে কিন্তু শিক্ষার্থী ওই পথ অবলম্বন করে জীবনে বড় হতে পারবে না, তার মানে কারিকুলামটা ফেল হয়ে যাবে। সেই জন্য পাঠ্যক্রম নির্মাণ করতে গেলে একটা মানে তার মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। পাঠ্যক্রমের মধ্যে এমন কিছু ফ্লেক্সিবল জিনিসগুলো থাকবে যাতে করে should be made flexible. The curriculum should be arranged in such a way that changes can be made in the curriculum as needed. তবেই পাঠ্যক্রম কি পরিবর্তন করতে চাইছিল শিক্ষার্থীর মধ্যে, তবে সেই পরিবর্তনটাই করতে পারবে। তো যাই হোক, পাঠ্যক্রমের মধ্যে দিয়ে শিক্ষার উদ্দেশ্য পূরণ করার ব্যবস্থা যেমন করা যাবে, তেমনি শিক্ষার্থীর সব রকম চাহিদা, তার সামর্থ্য, তার আগ্রহ প্রভৃতির প্রতি সজাগ দৃষ্টি দিতে হবে। শুধু তাই না, শিক্ষার্থী যাতে সক্রিয় হয়, মানে অ্যাক্টিভ থাকে, ক্রিয়েটিভ হয়, সৃজনশীল হয় এবং অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর হয়, সেই জন্য তাকে ব্যক্তিগতভাবে সাহায্য করার দিকটিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে। তবেই পাঠ্যক্রম সাফল্য হবে, তবেই পাঠ্যক্রম যে রচনা যারা করেছেন তারা সাকসেস হবেন। এই ছিল আজকের পাঠ্যক্রম, মডার্ন কনসেপ্ট অফ কারিকুলাম।
বা আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রমটা কি এবং তার নির্মাণের নীতিগুলো 3টে ছিল বললাম। আর যারা ক্লাসটা দেখলে তাদেরকে একটা কথাই বলবো, ক্লাসের এই নোটসটা পেতে গেলে, পিডিএফটা পেতে গেলে, অল সেশনের পিডিএফ পেতে গেলে এই ইউটিউব টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড থেকে জয়েন করতে পারো, বা এখানে কিউআর কোড না হলেও জয়েন করা যাবে স্বাগতস এডুকেয়ার, SWAGATASEDUCRE, স্বাগতস এডুকেয়ার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে টাইম টু টাইম যে ক্লাসগুলো হয় তার নোটসগুলো এখানে অ্যাভেলেবেল হবে, পিডিএফ আকারে পেয়ে যাবে, ওখান থেকে ডাউনলোড করতে পারো, লিখে নিতে পারো যা কিছু। যারা ক্লাসটা দেখলে তারা অবশ্যই লাইক এবং শেয়ার করবে। ভালো থেকো, থ্যাংক ইউ, ভালো রেখো, সুস্থ থেকো, বাই বাই, টেক কেয়ার।